হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে তোমাদের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 10 সিভিক্সের আজকে আমরা কি করব, একদম মোস্ট ইম্পর্টেন্ট এত ইন্টারেস্টিং একটা যে চ্যাপ্টার সেটা হচ্ছে ফেডারেলিজম। ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি বললাম, পাওয়ার শেয়ারিং, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার সাথে এটা রিলেটেড, তাই না? এই যে সমগ্র ফেডারেলিজম যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার 2 ইউনিট 1 এ দুটো আছে, একটা হচ্ছে তোমার পাওয়ার শেয়ারিং আর একটা হচ্ছে তোমার যে ফেডারেলিজম এই সম্পর্কে রয়েছে। তো এই প্রথম দুটি চ্যাপ্টার কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ প্রথম চ্যাপ্টার আমরা কি পড়লাম, পাওয়ার শেয়ারিং পড়লাম। এবার আমরা পড়বো যে ফেডারেলিজম কি। পাওয়ার শেয়ারিং পড়ার সময় তোমরা একবার মনে করে দেখো যে সেখানে আমরা কিন্তু ফেডারেলিজম সম্পর্কে কি করেছিলাম, একটু বর্ণনা আমরা দিয়েছিলাম, তাই না? এবার আমরা এই যে ফেডারেলিজম যে চ্যাপ্টারটা রয়েছে, এই সমগ্র চ্যাপ্টারটা আমরা 4টে ভিডিওতে কিন্তু কমপ্লিট করব। তো প্রথম যে আজকের যে তোমাদের ভিডিওর যে টপিকটা হবে ফেডারেলিজম চ্যাপ্টারের, সেটা হবে যে হোয়াট ইজ ফেডারেলিজম এবং এর যে ফেডারেলিজমের যে ফিচার্স এবং টাইপস অফ ফেডারেলিজম। সেকেন্ড ভিডিওটা আমরা করব হোয়াট মেক্স ইন্ডিয়া এ ফেডারেল কান্ট্রি, অর্থাৎ কোন কোন জিনিসগুলো থাকার জন্য একটা ইন্ডিয়াকে আমরা ফেডারেল কান্ট্রি বলছি, ঠিক আছে? 3 নম্বর ভিডিওটা আমরা করব হাউ ইজ ফেডারেলিজম প্র্যাকটিস ইন ইন্ডিয়া, অর্থাৎ যেহেতু ফেডারেলিজমের যে স্ট্রাকচার গুলো রয়েছে এবং সেইগুলো কিভাবে ইন্ডিয়াতে ফাংশন হচ্ছে, অর্থাৎ কিভাবে প্র্যাকটিস করা হচ্ছে, ফাংশনিং। এবং লাস্ট যে চ্যাপ্টারটা আমরা এখানে এই 4 নম্বর যে চ্যাপ্টারটা ভিডিওটা করব, সেটা হচ্ছে তোমার ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন ইন দ্য সেন্স অফ পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন। এই 4টে টপিক নিয়ে কিন্তু আমাদের সমগ্র এই ফেডারেলিজম যে চ্যাপ্টার ইউনিট 2 এর যে চ্যাপ্টার 2 সেটা কিন্তু কমপ্লিট হবে। এবং আই প্রমিস ইউ যে যদি তোমরা এই প্রত্যেকটা 4টে চ্যাপ্টারই যদি তোমরা ভালোভাবে যে দেখো, তাহলে কি হবে, এখানে তোমাদের যে কোনো রকম যদি ডাউট থাকে সেটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে বলা যেতে পারে। এবং এর প্রত্যেকটা চ্যাপ্টার আমি যেটা সবসময়ই বলি যে যখন প্রত্যেকটা চ্যাপ্টার পড়বে তার সাথে সাথে কিন্তু বইটাও কিন্তু খুলতে হবে, কারণ তোমাদের বই এনসিইআরটি বইটাই কিন্তু সব, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে পড়াশোনা কিন্তু একদম পারফেক্ট হয় না। এর সাথে সাথে এনসিইআরটি বইটাও খুলতে হবে এবং তার সাথে সাথে ভিডিওটাও দেখে যেতে হবে, তাহলেই কিন্তু তোমাদের যেখানে যে ডাউট গুলো থাকবে সেখানে একদম পুঙ্খানুপুঙ্খানু সেখানে আমি প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন কিন্তু এই ভিডিওতে আমি বর্ণনা করব সেখানে। অর্থাৎ আমি আশা করি ভিডিও কমপ্লিট করার পর তোমাদের মনে এই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। তো চলো আজকে আমাদের শুরু করা যাক। কি চ্যাপ্টার আমাদের? ফেডারেলিজম। তাহলে আমরা আজকে ভিডিও কি নিয়ে করব, যে হোয়াট ইজ ফেডারেলিজম এবং তার যে ফিচার্স ফেডারেলিজমের এবং তার টাইপস। তো সুতরাং এই যে চ্যাপ্টারটা তোমরা দেখছো, এই চ্যাপ্টারটা কিন্তু প্রিভিয়াস যে চ্যাপ্টার ছিল তার সাথে কিন্তু কি রিলেটেড, তাই না? প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম, যে পাওয়ার শেয়ারিং, তাই তো? পাওয়ার শেয়ারিং ইন দ্য সেন্স অফ কি পড়েছিলাম, তার পার্সপেক্টিভে দুটো কান্ট্রি আমরা কেস স্টাডি করেছিলাম, তাই না? প্রথমটা কি ছিল, যে বেলজিয়াম। তো বেলজিয়াম আমরা কি দেখলাম, যে বেলজিয়ামে সেখানে বিভিন্ন এথনিক গ্রুপ, যে ডাচ, তারপর তোমার যে সমস্ত ফ্রান্সের যে সমস্ত লোকের কথা বলে ফ্রেঞ্চ, এদের মধ্যে কি ছিল, যে তাদের মধ্যে লিঙ্গুইস্টিক একটা এবং অ্যাজ ওয়েল অ্যাজ এথনিক একটা কি ছিল, মেজরিটি মাইনরিটি একটা প্রবলেম, অর্থাৎ বিভিন্ন ভ্যারিয়াস এথনিক গ্রুপ ছিল, জার্মান স্পিকিং পিপল ছিল। কিন্তু তাদের মধ্যে কিন্তু বেলজিয়াম গভর্নমেন্ট কি করেছিল 1993-তে, সেখানে কিন্তু 1993 অব্দি তাদের কনস্টিটিউশনকে 4বার চেঞ্জ করে নিয়ে এসে কিন্তু তাদের যে এথনিক অ্যাকোমোডেশনের প্ল্যানের মাধ্যমে কি করেছিল, 3 ধরনের সরকার ফর্ম করেছিল, তাই না? কোথায়, যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এট দ্য লাস্ট কি করেছিল, কমিউনিটি গভর্নমেন্ট। মনে করে দেখো, ঠিক আছে? তো সুতরাং তার এই যে বেলজিয়ামের যে গভর্নমেন্টে তাদের তো মেন ক্রাইটেরিয়াটা কি ছিল, মেন ক্রাইটেরিয়া তাদের উদ্দেশ্যটাই ছিল কি, যে তাদের অ্যাকোমোডেশন করা, ঠিক আছে? অর্থাৎ তারা কিন্তু পাওয়ারটাকে দেখো নিজেদের হাতে কিন্তু ধরে রাখেনি, সমস্ত পাওয়ারটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে রাখেনি। তারা কি করেছিল, পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছিল, তাই তো? অর্থাৎ আমরা দেখেছিলাম যে এর আগেও আমরা পড়েছিলাম যে ফিচার্স একেই পড়েছিলাম যে পাওয়ারটাকে কিভাবে ঠিকঠাক ফাংশন করতে গেলে কি লাগে, তার বিভিন্ন অর্গানের মধ্যে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল, ঠিক আছে? যে জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং তার সাথে সাথে তোমার
এক্সিকিউটিভ পাওয়ার, তাই না? এবং এই পাওয়ারটাকে, এটাকে আমরা কি বলছিলাম? এটাকে আমরা বলছিলাম ভার্টিক্যাল ফর্ম অফ পাওয়ার। এবার তারপরে যেটা বেলজিয়াম গভর্নমেন্ট যেটা করেছিল, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট, যে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে কমিউনিটি গভর্নমেন্ট, এটা হচ্ছে ভার্টিক্যাল ফর্ম অফ পাওয়ার, তাই না? এখানে কিন্তু যারা স্টেট গভর্নমেন্ট ছিল তারা কি ছিল? দে আর নট সাবঅর্ডিনেট টু দা সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই না? কিন্তু তারা সমস্ত কিছুর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য রেসপন্সিবল ছিল না। তার সাথে আমরা কমিউনিটি গভর্নমেন্টও পড়েছিলাম, যে কমিউনিটি গভর্নমেন্টে তাদেরও একটা নির্দিষ্ট কমিউনিটি, তাদের নিজস্ব কমিউনিটি একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে, প্রতিনিধি থাকবে, এবং তারা সমস্ত কিছুর জন্য রেসপন্সিবল। কি? যে সোশ্যাল যে সমস্ত ফ্যাক্টর আছে, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের জন্য তারা কিন্তু রেসপন্সিবল, তাই না? এর ফলে কি হলো? এর ফলে দেখলাম যে বেলজিয়ামে একটা কিন্তু একটা সুশাসন প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ সবারই যে ডেমোক্রেটিক রাইট, অর্থাৎ যে ইকুয়ালিটি, সেটা কিন্তু এস্টাবলিশ হলো। তাহলে কি যে আমরা কি দেখলাম? যে পাওয়ারটাকে যখন আমরা শেয়ার করছি একটা বিভিন্ন লেয়ারের মাধ্যমে, যে অর্থাৎ ভার্টিক্যাল ফর্ম যে ভাবে যে পাওয়ারটাকে শেয়ার হলো, সেই ভার্টিক্যাল ফর্মের ফলে কিন্তু এখানে পিস এস্টাবলিশ হলো। তার মানে কি? যদি পাওয়ার শেয়ারিংটা হচ্ছে ইট ইজ গুড ফর ডেমোক্রেসি, ঠিক আছে? কোনো গভর্নমেন্টকে পিসফুলি দীর্ঘ স্থায়ী হতে গেলে কি দরকার? পাওয়ারের ডিস্ট্রিবিউশন দরকার। এর অপোজিটে আমরা কি দেখেছিলাম? এর অপোজিটে আমরা শ্রীলঙ্কার দেখলাম। কি দেখলাম? শ্রীলঙ্কার যে এখানকার যে গভর্নমেন্ট ছিল, এখানেও যে বৌদ্ধিস্ট এবং তারা মেনলি সিনালা ল্যাঙ্গুয়েজ স্পিকার ছিল, এবং যে তামিল, যে হিন্দু এবং যে সমস্ত মুসলিম যে তামিল স্পিকার ছিল, তাদের মধ্যে একটা ক্লাস হলো। কিন্তু এখানে গভর্নমেন্ট কি করেছিল? এখানে তাদের সমস্ত রকম পাওয়ারটা কিন্তু নিজের হাতে সেন্ট্রালাইজ করে রেখেছিল, অর্থাৎ পাওয়ারটাকে কিন্তু রিডিউস করেনি, অর্থাৎ রিডিউস তো নয়, বিভিন্ন সেক্টরের পাওয়ারটাকে কিন্তু ছড়িয়ে দেয়নি, ঠিক আছে? কারণ উপরন্তু তাদের যে গভর্নমেন্ট, তারা ফলো করেছিল কি? যে মেজরিটিদের প্রতি তাদের বেশি ইনক্লিনেশন ছিল, অর্থাৎ তারা মেজরিটিরিজম যে পলিসি তারা অ্যাপ্লাই করেছিল। তার ফলে এই যে মাইনরিটি এবং মেজরিটির মধ্যে থেকে ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়নে কি হয়? যে তারা যে সমস্ত তামিলরা আছে, তারা নিজেদের প্রভিন্সের জন্য আলাদা ইন্ডিপেন্ডেন্ট স্টেট কি করে? তারা দাবি করতে থাকে, এবং তার ফলে কি হয়? তারা যখন শ্রীলঙ্কার গভর্নমেন্ট যেটা মেনে নেয়নি, অর্থাৎ তখন যদি শ্রীলঙ্কান গভর্নমেন্টের পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ করে দিত, যদি পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিত, তাহলে তাদের এতটা প্রবলেম হতো না। অ্যাজ এ রেজাল্ট কি হলো? সেখানে যে সিভিল ওয়ার স্টার্ট হলো, এবং শ্রীলঙ্কার একদম করুণ পরিণতি বলা যেতে পারে, একদালে শেষে তাই হলো। তাহলে আমরা প্রিভিয়াস চ্যাপ্টার সঙ্গে এটাকে কিভাবে রিলেট করব? দেখো, প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা কি পড়লাম? তাহলে প্রিভিয়াস চ্যাপ্টারে কনক্লুশন এটা ছিল যে হেলদি ডেমোক্রেসির জন্য, অর্থাৎ কি দরকার? আমাদের পাওয়ারের শেয়ার দরকার, ঠিক আছে? পাওয়ারকে সেন্ট্রালাইজ করে রাখলে হবে না, পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। কিন্তু তার সেই পার্সপেক্টিভেই আমাদের আজকে যে তোমাদের এতক্ষণ যে বললাম, সেটা প্রিভিয়াস চ্যাপ্টার সাথে কানেক্ট করানোর চেষ্টা করলাম, সেটাই হচ্ছে তোমাদের আজ ফেডারেলিজম। এই ফেডারেলিজম মানেই হচ্ছে কি? যে পাওয়ারটাকে কিভাবে বিভিন্ন স্তরে দেখো সঞ্চিত, অর্থাৎ ডাইভার্ট, অর্থাৎ ডিস্ট্রিবিউট করা হচ্ছে। দেখো এখানে কি বলছে, অর্থাৎ ফেডারেলিজম চ্যাপ্টার 2। তাহলে আমরা প্রথমেই জানি যে ফেডারেলিজম বলে কাকে, তাই না? তাহলে ফেডারেলিজম কি? ফেডারেলিজম ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্টের একটা পদ্ধতি, কি? ইন হুইচ, যার মাধ্যমে দ্য পাওয়ারটাই কি হচ্ছে? ইজ ডিভাইডেড বিটুইন সেন্ট্রাল অথরিটি, ঠিক আছে? কার মধ্যে পাওয়ারটাকে, সমস্ত কিছু পাওয়ারটাকে সেন্ট্রালি কিন্তু কি আছে? কনসেন্ট্রেটেড নয়, দে আর ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ভ্যারিয়াস কনস্টিটিউয়েন্ট ইউনিট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ বিভিন্ন যে কনস্টিটিউয়েন্ট বডি আছে তার মধ্যে পাওয়ারটাকে কিন্তু সেন্ট্রালাইজ করে দিচ্ছে। অর্থাৎ পাওয়ারটা এখানে কি হচ্ছে? এখানকার যদি এখানে পাওয়ার কি হচ্ছে? যে পাওয়ারটা যেটা থাকছে, এই পাওয়ারটাকে কিন্তু সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে কিন্তু নাই, অর্থাৎ পাওয়ারটা এখানে কি আছে? গভর্নমেন্ট হচ্ছে, এখানে গভর্নমেন্ট হচ্ছে। এই গভর্নমেন্ট তার পাওয়ারটাকে বিভিন্ন লেয়ারে কিন্তু করে দিচ্ছে। একটা হচ্ছে কি? সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপরের যে লেয়ারটা হচ্ছে সেটা কি? স্টেট গভর্নমেন্ট, তাই না? এবং তার লাস্ট যে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে, সেখানে হয়তো কমিউনিটিকে, যেমন বেলজিয়ামে করেছিল কি? কমিউনিটি গভর্নমেন্ট। আমাদের ইন্ডিয়ার মধ্যে কান্ট্রিতে সেখানে আমরা কি করেছিলাম? যে করেছি আমরা লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ
লোকাল গভর্নমেন্ট। এই যে পাওয়ার, এই পাওয়ার এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, তাই না? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, তাই না? এখানে পাওয়ারটা কি কারো একজনের হাতে থাকলো, গভর্নমেন্ট একজন রাখলো? দেখো বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট এলো, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট এলো, স্টেট গভর্নমেন্ট থেকে লোকাল গভর্নমেন্ট এলো। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, কিন্তু দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নট সাবঅর্ডিনেট টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই না? অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এখানে ইজ নট অ্যান্সারেবল, সব ক্ষেত্রে নয়, ঠিক আছে? তার নিজস্ব যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউয়েন্ট আছে, সেম তার মধ্যে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট সাবঅর্ডিনেট টু দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নট সাবঅর্ডিনেট টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে এটাই হচ্ছে এই যে পাওয়ারের যেটা যে তোমরা ভার্টিক্যাল যে ডিস্ট্রিবিউশন দেখছো পাওয়ারের, দ্যাট ইজ হচ্ছে তোমার ফেডারেলিজম, তাই তো? বোঝা গেল? তাহলে ফেডারেলিজম কি? এক কথা হচ্ছে ফেডারেলিজম হচ্ছে যে তার যে পাওয়ার সেটা হচ্ছে বিভিন্ন অর্থাৎ সেন্ট্রাল এবং যে ভ্যারিয়াস ইউনিট আছে কনস্টিটিউয়েন্টের, তার মধ্যে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, দ্যাট ইজ সেন্ট্রালিজম, অর্থাৎ দ্যাট ইজ ফেডারেলিজম, তাই তো? এবার তাহলে কি হবে যে আমরা দেখবো যে যেহেতু আমরা দেখলাম যে ফেডারেলিজম কি, যে ডিস্ট্রিবিউশন পাওয়ার হয়ে গেল। এবার দেখো আমরা কি আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম যে ফেডারেলিজম, তাই তো? এবং ফেডারেলিজম বুঝতে পারলাম যে ফেডারেলিজম এর মেন কনসেপ্ট কি হচ্ছে, যেখানে পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ না হয়ে কি হয়, পাওয়ারটা শেয়ার হয়ে যাচ্ছে। এবার পৃথিবী তো আমাদের মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড তো একটা তো কান্ট্রি নেই, অনেক কান্ট্রি রয়েছে, এবং প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু এই একই যে ফেডারেলিজম পাওয়ার শেয়ারিং যে কনসেপ্টটা এটা আছে তা নয়। এবং যে সমস্ত কান্ট্রিতে পাওয়ারটা শেয়ারিং হিসাবে মানে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, সেগুলো যে ফেডারেলিজম আছে, অর্থাৎ কোনো কোনো কান্ট্রি ফেডারেলিজম আর কোনো কোনো কান্ট্রি হচ্ছে ইউনিটারি সিস্টেম। অর্থাৎ ইউনিটারি সিস্টেমটি কি, অর্থাৎ এখানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আর এখানে হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এর পুরো অপোজিট হচ্ছে তোমার ইউনিটারি সিস্টেম। বুঝা গেল? এবার দেখবো তাহলে দুটোকে যখন আমরা কম্পেয়ার করব, যখন দুটো সিস্টেমকে কম্পেয়ার করব, তখনই আমরা বুঝতে পারবো যে কোন সিস্টেমটা আমাদের ক্ষেত্রে সুটেবল, কোন সিস্টেমের মাধ্যমে কি হয় আমাদের ডেমোক্রেসি কি সুরক্ষিত হয়, তাই না? এবং ইকুয়ালিটি পাই কোন সিস্টেমের মাধ্যমে। দেখো এবার প্রথমে কি বলেছে, প্রথমে ফেডারেলিজমে কি বলছে যে পাওয়ার ইজ ডিভাইডেড, আমরা ইন্ট্রোডাকশনেও করে মানে প্রিভিয়াস স্লাইডে ইন্ট্রোডাকশনে দেখলাম কি, আমরা এটা ডিসকাস করেছি কি, যেখানে পাওয়ার ইজ ডিভাইডেড বিটুইন সেন্ট্রাল এন্ড ভ্যারিয়াস কনস্টিটিউয়েন্টস ইউনিট অফ দ্য কান্ট্রি। অর্থাৎ যে তোমার ফেডারেলিজম সিস্টেমে এখানে কি হচ্ছে, পাওয়ারটা হচ্ছে বিভিন্ন যে ইউনিট আছে, কনস্টিটিউট ইউনিট আছে, তাদের মধ্যে কিন্তু পাওয়ারটা শেয়ার হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ এখানে পাওয়ার থেকে যে গভর্নমেন্টের যে পাওয়ারটা, সেখানে কি করছে, বিভিন্ন স্টেয়ারে সেন্ট্রাল স্টেট থেকে ইন্ডিয়ার মতো লোকাল বিভিন্ন জায়গায় কিন্তু পাওয়ারটা কিন্তু ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? যেটা ভার্টিক্যাল ফর্ম অফ গভর্নমেন্ট, দ্যাট ইজ ফেডারেলিজম, তাই না? এবার সেকেন্ড কি বলছে, ইউজুয়ালি এ ফেডারেশন হ্যাজ টু লেভেল অফ গভর্নমেন্ট, তাই তো? অর্থাৎ পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ যে করছি আমরা, এর মিনিমাম কটা লেয়ার থাকবে, লেয়ার থাকবে দুটো, ঠিক আছে? আমাদের ইন্ডিয়া যেমন কান্ট্রি, ইন্ডিয়াতে কটা আছে, ইন্ডিয়াতে আরেকটা কান্ট্রি কিন্তু মানে আরেকটা লেয়ারকে অ্যাড করা হয়েছে, অর্থাৎ দুটো লেয়ার কি কি থাকবে, এখানে হচ্ছে একটা সেন্ট্রাল লেভেল আর একটা তারপরে যাচ্ছে স্টেট, আর ইন্ডিয়ার মতো কান্ট্রিতে লোকালের মধ্যে তোমার কি চলে আসছে পঞ্চায়েত এবং অ্যাজ ওয়েল অ্যাজ মিউনিসিপ্যালিটি, অর্থাৎ সিটি রিজিয়নে পাওয়ারটা মিউনিসিপ্যালিটিতে পাচ্ছে আর তোমার রুরাল এরিয়াতে পাচ্ছে পঞ্চায়েত লেভেল, দ্যাট ইজ লোকাল, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো এখানে কি হচ্ছে, তার মিনিমাম তাহলে ফেডারেলিজমে কটা থাকবে, দুটো লেয়ার থাকবে, মিনিমাম দুটো, ঠিক আছে? কিন্তু আমাদের ইন্ডিয়াতে কটা আছে, আরো একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে তিনটে। তারপরে বলছে ওয়ান অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ ওয়ান অফ দ্য গভর্নমেন্ট মানে কি, এখানে দুটো লেয়ার থাকছে, হয় সেন্ট্রাল গভর্নমেন্ট আর আদারওয়াইজ স্টেট গভর্নমেন্ট। তাহলে এখানে ওয়ান অফ দ্য গভর্নমেন্ট কি রেসপন্সিবল, কিসের জন্য রেসপন্সিবল থাকবে, ফর ফিউ সাবজেক্ট, যেমন কমন ন্যাশনাল ইন্টারেস্ট। কমন ন্যাশনাল ইন্টারেস্ট মানে অর্থাৎ কোন দেশে দেখা গেল যে টু টাইপের রয়েছে, আমরা ফেডারেলিজম সিস্টেমের মাধ্যমে তাই জানতে পারলাম যে একটা স্টেট একটা সেন্ট্রাল। কিন্তু যখন ফরেন কোনো অ্যাফেয়ার্স হয়, যেমন এক্সটার্নাল যে সমস্ত ফরেন এক্সটার্নাল মানে হয়তো কোনো অ্যাফেয়ার্স, যেমন কারো
অন্য স্টেটের সাথে বিজনেস, ঠিক আছে, কোনো ট্রেড বা কোনো ট্রিটি সাইন হবে, তো সেখানে ক্ষেত্রে কি কে থাকবে? একটা গভর্নমেন্টই কিন্তু রেসপন্সিবল থাকবে। কি জন্য একটা গভর্নমেন্ট রেসপন্সিবল থাকবে? তার মেনই হচ্ছে যে ন্যাশনাল কমন ইন্টারেস্টের জন্য থাকবে। সাপোজ তুমি ধরে নাও যে আমাদের ইন্ডিয়ার মতো একটা কান্ট্রি, এখানে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে কি রয়েছে? বিভিন্ন স্টেট গভর্নমেন্ট রয়েছে। তো দেখা গেল যে যে হয়তো আমাদের রাশিয়ার সাথে হয়তো যেমন কি হলো যে তেলের যে চুক্তি হচ্ছে, তো দেখা গেল রাজস্থানের সরকার কি আলাদা চুক্তি করে চলে এলো, তাই তো? মহারাষ্ট্রের যে সরকার সে গিয়ে আলাদা রকম একটা চুক্তি রাশিয়ার সাথে করে এলো। এটা কি পসিবল? সে আর তার স্টেটের সুবিধা মতো বেনিফিটের মতো সুবিধা চুক্তি করবে, রাজস্থানের সরকার তার বেনিফিটের মতো চুক্তি করবে, এটা কিন্তু সম্ভব নয়। তাহলে কি করবে? একটাই ইন্টারেস্ট, কমন ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কে রেসপন্সিবল থাকবে? ইন্ডিয়ান গভর্নমেন্ট। তার সাথে কি কে চুক্তি করবে? রাশিয়ার সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট করবে। বুঝে গেল? বুঝতে পারলাম? এবার তারপর দেখো, provinces or state that look after much of day to day administering of their state, অর্থাৎ provisions বা provinces অথবা state, রাজ্য কি করবে? তারা লুক আফটার, দেখাশোনা করবে, কার টেক কেয়ার করবে? যে সেই রাজ্যের মানে দৈনন্দিন যে সমস্ত জীবনযাত্রার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, যেমন সেই রাজ্যের পুলিশ কেমন, ঠিক আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সিস্টেম যে আলাদা, যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেখবে। গুজরাটের যে পুলিশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের যে পদ্ধতিটা গুজরাট গভর্নমেন্ট দেখবে। সুতরাং তাদের যে ল অ্যান্ড অর্ডার ব্যাপারগুলো তারা নিজেরা কি করবে? দেখে নেবে। তারপরে কি আছে দেখো, both these levels government enjoy their power independent of the other, অর্থাৎ গভর্নমেন্ট যে দুটোই, যে গভর্নমেন্টের যে দুটো পাওয়ার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা নিজস্ব পাওয়ার কি করবে? একটা এনজয় করবে, তার সাথে সাথে স্টেট গভর্নমেন্ট কি করবে? সেও তার কিন্তু পাওয়ার, তার নিজস্ব এরিয়াতে কিন্তু সেও কিন্তু তার পাওয়ারটা এনজয় করবে। কিন্তু এখানে মেন যে প্রমিনেন্ট ফ্যাক্টরটা কি? যে এখানে এটা মনে রাখতে হবে যে স্টেট গভর্নমেন্ট আর নট, বা স্টেট গভর্নমেন্টস আর নট সাবঅর্ডিনেট টু দা সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সাবঅর্ডিনেট, তার আন্ডারে নয় কিন্তু, ঠিক আছে? সে কিন্তু স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব ইয়েতে কি করবে? নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি সে নিজে কাজ করবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টও তার কিছু পাওয়ার থাকবে স্টেটের উপর, সেটা কিন্তু খুব লিমিটেড, ঠিক আছে? যেটা হবে সেখানকার মানে অল ওভার দ্য ইন্ডিয়ার বা অল ওভার দ্য নেশনের ন্যাশনাল কমন ইন্টারেস্টের জন্য। বোঝা গেল? এটা হচ্ছে ফেডারেলিজম স্ট্রাকচারের মেন তোমার ক্রাইটেরিয়া, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন করতে পারে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ দ্য ফেডারেল সিস্টেম, তাই তো? তাহলে তোমাদের এই জিনিসগুলো তোমাকে বর্ণনা করতে হবে, ঠিক আছে? এবার এর পুরো অপোজিট দেখো, যে ইউনিটারি সিস্টেম। আমরা তাহলে এর উদাহরণ আমরা কি দিতে পারি? এর উদাহরণ আমরা দিতে পারি ইন্ডিয়া, তাই না? এর উদাহরণ আমরা দিতে পারি ইন্ডিয়া, আর কি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাই না? এর উদাহরণ ইন্ডিয়া, ইউএসএ। এবার দেখো ইউনিটারি সিস্টেম, দেখো কি বললাম, এর পুরো অপোজিট হচ্ছে তোমার ইউনিটারি সিস্টেম। এখানে কি পাওয়ারটা কি একদম সেন্ট্রালাইজ, মানে ঠিক আগেকার দিনে অটোক্রেটিক সিস্টেমের মতো, তাই না? কি বলছে দেখো, ফেডারেল সিস্টেম আর কন্ট্রাস্টেড উইথ দা ইউনিটারি সিস্টেম, অর্থাৎ ফেডারেল সিস্টেম হচ্ছে কি একদম ইউনিটারি যে সিস্টেম আছে সেখানে তার মানে ইউনিটারি গভর্নমেন্ট, এখানে ইউনিটারি নয়, এই কথাটা আগে হবে, ইউনিটারি সিস্টেম, ইউনিটারি systems are contrary with federal government, তাই না? তাহলে দেখো ইউনিটারি সিস্টেমটা এখানে কি হচ্ছে, এরা পুরো কন্ট্রাস্ট, মানে হচ্ছে পুরো অপোজিট হচ্ছে যে ফেডারেল সিস্টেমে। কারণ কি, এখানে মেন কি ক্রাইটেরিয়া দেখলাম যে হরাইজন্টালি পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা রয়েছে, এখানে পাওয়ারটা এক জায়গায় কেন্দ্রীভূত রয়েছে, সেন্ট্রালাইজ রয়েছে, নট ডিসেন্ট্রালাইজ। তারপরে কি, দেয়ার ইজ অনলি ওয়ান লেভেল অফ দ্য গভর্নমেন্ট আর দেখো এখানে কি বলছে, এখানে কি থাকবে, এখানে আমরা মিনিমাম আমরা কটা এখানে দেখছিলাম, মিনিমাম এখানে দুটো লেভেল থাকবে, ঠিক আছে? ইন্ডিয়ার মতো কান্ট্রি আর একটা লেভেল অ্যাড করেছে, লোকাল লেভেল, ঠিক আছে? এবার এখানে কিন্তু অনলি একটাই লেভেল থাকবে,
কটা লেভেল থাকবে? সেন্ট্রালাইজ গভর্নমেন্টে কিন্তু একটাই লেভেল থাকবে। এবার তারপরে কি বলেছে দেখো, অর সাব ইউনিটস অর সাবঅর্ডিনেটস টু দা সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ তার যদি কোনো সাবঅর্ডিনেট থাকে বা স্টেট কোনো গভর্নমেন্ট যদি কোনো থাকে, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে দেয়ার সাবঅর্ডিনেট। এখানে ফেডারেল সিস্টেমে কি দেখলাম যে স্টেট গভর্নমেন্টস আর বা স্টেট ইউনিটস আর নট সাবঅর্ডিনেট টু দ্য সেন্ট্রাল ইউনিট, কিন্তু এখানে কি সেন্ট্রাল গভর্নমেন্টের যদি স্টেট ইউনিট থাকে তারা কিন্তু দেয়ার সাবঅর্ডিনেট। ঠিক আছে, এটা হচ্ছে মেন পার্থক্য। আর একটা দেখো, দ্য সেন্ট্রাল গভর্নমেন্টস ক্যান পাস অ্যান অর্ডার দ্য প্রভিন্সিয়াল অর দ্য লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে কি করতে পারে, সে কোনো তার কোনো একটা অর্ডার হয়তো বা বিল পাস করতে পারে। ঠিক আছে, সেই বিলকে কিন্তু থ্রু আউট দা বা যে প্রভিশনাল গভর্নমেন্ট যে স্টেট গভর্নমেন্ট থাকবে সেই বিলটাকে তারা মানতে বাধ্য। কেন? বিকজ দ্য স্টেট গভর্নমেন্টস আর সাবঅর্ডিনেট টু দা সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই না? কিন্তু এখানে কিন্তু এর পুরো অপোজিট। তাহলে এর উদাহরণ আমরা কি বলতে পারি? এর উদাহরণ ফ্রান্স আর ইংল্যান্ড। তাহলে এই দুটোকে কম্পেয়ার করো, যে ফেডারালিজম আর ইউনিটারি সিস্টেম। তাহলে এই দুটো সিস্টেমের মধ্যে কোনটা হচ্ছে বেটার? অবভিয়াসলি আমরা বলবো ফেডারালিজম সিস্টেম, তাই না? কারণ ফেডারালিজম সিস্টেমের মাধ্যমে কি হবে, ডেমোক্রেসি, আমাদের যে রাইটস, ইকুয়ালিটি, সেটা কিন্তু হবে প্রোটেক্টেড হবে। ঠিক আছে, এবং লং টার্ম যে গভর্নমেন্ট রান করতে গেলে এই ফেডারালিজম সিস্টেমের মাধ্যমেই কিন্তু রান করা পসিবল। ঠিক আছে, বোঝা গেল? এখানে প্রশ্ন করতে পারে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস অফ দ্য ইউনিটারি সিস্টেম, তাহলে তোমাকে এইটা লিখলেই হবে। কনফিউজ ক্লিয়ার দুটো সিস্টেমের মধ্যে, হোয়াট ইজ ইউনিটারি সিস্টেম এন্ড ফেডারালিজম। এবার নেক্সট স্লাইড আমরা দেখব, এই যে ফেডারালিজমটা আমরা তো দেখলাম পারফেক্ট, এর কি কি ফিচার্স আছে সেই নিয়ে আমরা কিন্তু এবার নেক্সট স্লাইডে আলোচনা করব। দেখো, এবার আমরা আলোচনা করব ফিচার্স অফ ফেডারালিজম, তাই তো? এবার দেখো, প্রথমে কি বলছে, দেয়ার আর টু অর মোর লেভেল অফ গভর্নমেন্ট। আমরা ফেডারালিজমে দেখলাম এদের মেন কনসেপ্ট, এর স্পিরিটটাই হচ্ছে কি পাওয়ার শেয়ারিং, তাই তো? এবং পাওয়ার শেয়ারিং এর ম্যাক্সিমাম যে সমস্ত কান্ট্রিতে এই ফেডারালিজম যে পলিসিটাকে, এই ফেডারালিজম থ্রু অ্যাডমিনিস্ট্রেশন চালানো হয়, সেখানে মিনিমাম দুটো কি থাকবে, পাওয়ার শেয়ারিং ক্যাপাসিটি থাকবে। আমাদের ইন্ডিয়ার, যেমন আমাদের ইন্ডিয়ানদের কটা রয়েছে, তিনটে রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট, স্টেট এবং লোকাল। সেই জন্য কি বলছে, দেয়ার আর টু অর মোর লেভেল অফ গভর্নমেন্ট। 3 নম্বর সেকেন্ড বলছে, ডিফারেন্ট টায়ার্স অফ গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের যে বিভিন্ন লেভেল, গভর্ন দ্য সেম সিটিজেন বাট ইচ টায়ার হ্যাজ জুরিডিকশন। জুরিডিকশন মানে হচ্ছে এরিয়া অফ কন্ট্রোল, এরিয়া অফ কন্ট্রোল, ম্যাটার অফ লেজিসলেশন, ট্যাক্সেশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে কি, অর্থাৎ এক ব্যক্তি একজনই, একটা ব্যক্তিকে কি করবে, একটা ব্যক্তিকে গভর্ন করবে কে, সেন্ট্রাল সিটিজেন হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্টও গভর্ন করবে, তার সাথে সাথে স্টেট গভর্নমেন্টও গভর্ন করবে। কিভাবে? অন দ্য বেসিস অফ ট্যাক্সেশন, লেজিসলেশন, ট্যাক্সেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে। অর্থাৎ কোন একটা ব্যক্তি, যখন ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, আমরা আমাদের জুরিসডিকশনকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে কিন্তু কেন্দ্র, অর্থাৎ যে দিল্লির যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কিন্তু তার আন্ডারেও কিন্তু পড়ছি। তাহলে কি হচ্ছে, যে পাওয়ার শেয়ারিং মাধ্যমে আমাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে গভর্ন করছে, এবং তার সাথে সাথে আমাদেরকে কে গভর্ন করছে, স্টেট গভর্নমেন্টও গভর্ন করছে। ক্লিয়ার? তারপর কি বলছে দেখো, the jurisdiction of the respective level of the government are specified in the constitution। অর্থাৎ এই জুরিসডিকশন কথাটা মানে কি বললাম, এটা হচ্ছে এরিয়া অফ কন্ট্রোল, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট কার কতটা এরিয়া, অর্থাৎ কার ক্ষমতা কতটা, সেটা মেনশন মানে কোথায় করা আছে, অলরেডি কনস্টিটিউশনে সেটা আমাদের সংবিধানে সেটা মেনশন করা আছে, কে কোন এরিয়াটা কভার করবে এবং কে কোথায় অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালাবে, সেই গোটা প্রসেসটা আমাদের কিন্তু কনস্টিটিউশনে আমাদের দেওয়া আছে। তারপরে দেখো, the fundamental provisions of the constitution cannot be unilaterally changed by one level of government। অর্থাৎ
কোনো ফান্ডামেন্টাল যে আমাদের যে ফান্ডামেন্টাল যে রাইটস আছে সেই রিলেটেড কোনো প্রভিশন যদি চেঞ্জ করতে হয়, তাহলে কি আমাদের কিন্তু কোনো একটা ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে চেঞ্জ করে দেবে তা পারবে না, বা স্টেট গভর্নমেন্ট বা চেঞ্জ করবে তা পারবে না। তাহলে চেঞ্জ করতে গেলে কি লাগবে? সেন্ট্রাল এবং যে স্টেট দুটো গভর্নমেন্টেরই কি লাগবে? এদের আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এদের দুটো গভর্নমেন্টেরই কিন্তু সহমতি, মানে সহমত লাগবে, তবেই কিন্তু এই যে কনস্টিটিউশন অর্থাৎ ফান্ডামেন্টাল যে প্রভিন্স আছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে। তারপর কি বলছে? কোর্টস হ্যাভ দ্য পাওয়ার টু ইন্টারাপ্ট দ্য কনস্টিটিউশন এন্ড দ্য পাওয়ার অফ দ্য ডিফারেন্ট লেভেল অফ গভর্নমেন্ট। অর্থাৎ ডিফারেন্ট লেভেল অফ গভর্নমেন্ট অনেক সময় দেখো কি হয়, যে স্টেট গভর্নমেন্টের সাথে কি হয়, যেটা গেল সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা কনফ্লিক্ট, কোনো একটা ম্যাটার নিয়ে হয়তো কনফ্লিক্ট হচ্ছে, কোন বিবাদ হচ্ছে, ডিসপিউট হচ্ছে, তখন এট দ্য সেম টাইম সেখানে কে ইন্টারপ্রিট করে, হস্তক্ষেপ করে? একমাত্র কোর্ট, তাই তো? কোর্ট হচ্ছে লোয়ার কোর্ট থেকে আরম্ভ করে একদম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। কারণ কোর্ট কেন এখানে ইন্টারফেয়ার করে? কারণ আমাদের প্রথমেই আমরা বলেছিলাম যে কোর্ট হচ্ছে আমাদের একদম ফাইনাল ইন্টারপ্রিটিয়েটর অফ আওয়ার কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনের একদম ফাইনাল ইন্টারপ্রিটিয়েটর হচ্ছে কি আমাদের কোর্ট। সেজন্য কোর্ট বিভিন্ন গভর্নমেন্ট এবং সেন্ট্রাল এবং যে স্টেট গভর্নমেন্টের মধ্যে যদি কোনো ডিসপিউট হয় তার মীমাংসা বা আন্ডারস্ট্যান্ডিং সেটা দায়িত্ব থাকে কোর্টের উপর, সেজন্য কোর্ট সেখানে হস্তক্ষেপ করে। এবার দেখো বলছে সোর্স অফ রেভিনিউ, অর্থাৎ রেভিনিউ মানে হচ্ছে ইনকাম, অর্থাৎ যে ট্যাক্স, যে কিভাবে ইনকাম কোথা থেকে হবে, ফর দ্য ইচ লেভেল অফ গভর্নমেন্ট, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম করতে থেকে হবে সেটাও কিন্তু আর ক্লিয়ারলি স্পেসিফাইড, একদম পরিষ্কার করে কোথায় বলা আছে। এবং এনসিওডি ফাইন্যান্সিয়াল অটোনমি, অর্থাৎ সেটাও কিন্তু আমাদের ফাইন্যান্সে তাদের যে ফাইন্যান্সিয়াল কিভাবে তারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে চালাবে, একটা স্টেট চালাতে গেলে, একটা ওরা দেশ চালাতে গেলে কি দরকার? তার রেভিনিউ দরকার, ইনকাম দরকার। এবং স্টেট এবং যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোথা থেকে ইনকাম করবে, কোন তার এরিয়া কি, তার জুরিসডিকশন কি, অর্থাৎ এরিয়া অফ কন্ট্রোল কি, সেখান থেকে সেইগুলো কিন্তু সব কিন্তু বলা মেনশন, মানে আমাদের কনস্টিটিউশনে কিন্তু বলা আছে। তারপরে বলছে দেখো দ্য ফেডারেল সিস্টেম হ্যাজ ডুয়েল অবজেক্টিভস, অর্থাৎ আমাদের যে ফেডারেল সিস্টেম এর কি আছে, এর মাত্র দুটো অবজেক্টিভ, মানে এর দুটোই লক্ষ্য, মূল লক্ষ্য কি? একটা হচ্ছে সেফগার্ড এন্ড প্রমোট, একটা যে কি করতে হবে, একটা হচ্ছে সেফগার্ড অর্থাৎ আমাদেরকে সুরক্ষা দেওয়া, এবং কি বলছে প্রমোট ইউনিটি টু দ্য কান্ট্রি, এবং দেশের মধ্যে যে ইউনিটি একতা বজায় রাখা। কারণ ফেডারেলিজম সিস্টেমের মধ্যে দিয়ে কি হচ্ছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে, এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন হলে কি হবে, সেখানে ডেমোক্রেটিক্যালি সবারই প্রত্যেকজনের রাইট কি হবে, এনসিও হচ্ছে, সবাই যে ফান্ডামেন্টাল ইকুয়ালিটি, যে ফান্ডামেন্টাল রাইটস, যে ইকুয়ালিটি একটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, সেই ফান্ডামেন্টাল রাইট সবাই সুরক্ষিত হচ্ছে, তাই না? তাহলে এটাই ফান্ডামেন্টাল রাইটস এর যখনই এই ফিচারটা তখনই সাকসেসফুল হবে, মানে কি বলবো, এর আর একটা মেন কাজই হচ্ছে আমাদেরকে সেফগার্ড দেওয়া, আমাদের সুরক্ষা করা, এবং আমাদের যে ইউনিটি অফ কান্ট্রি, আমাদের মানে দেশের যে ইউনিটি সেটাকে রক্ষা করা, হোয়াইল অ্যাট দ্য সেম টাইম অ্যাকোমোডেট দ্য রিজিওনাল ডাইভার্সিটি। তার সাথে সাথে কি হবে, যে আমাদের রিজিওনাল ডাইভার্সিটি আছে, যে আঞ্চলিক বিভেদ, মানে যে অসমানতা আছে, অর্থাৎ বিভেদ আছে, আঞ্চলিক বিভেদ আছে, সেইগুলোকে কিন্তু আমাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তাদের কালচার, তাদের ট্র্যাডিশন, তাদের মানে বিভিন্ন যে রিচুয়াল, সেইগুলোকেও কিন্তু, তাদের ল্যাঙ্গুয়েজ, সেইগুলো কিন্তু আমাদের প্রিজার্ভ করতে হবে। ঠিক আছে? তাহলে সুতরাং আমরা এই যে ফিচার্স অফ দ্য ফেডারেলিজমের মধ্যে দিয়ে আমরা কি বলতে পারি, এটা তখনই সাকসেসফুল হবে কখন, যখন আমাদের এই যে দুটো কাজ যখন এটা আমাদেরকে প্রোভাইড করছে, একটা আমাদের সেফগার্ড এবং আমাদের ইউনিটি অফ কান্ট্রি তো করছেই, তার সাথে আমাদের কি করছে, একটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে, আর সেকেন্ড কি করবে, এগ্রিমেন্ট। কি এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট টু লিভ টুগেদার, অর্থাৎ একটা মানে ফেডারেলিজম তখনই সাকসেসফুল হবে যখন এই দুটোকে আমাদেরকে প্রমোট করবে। একটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সবারই মধ্যে আপোষ বোঝাপড়া, এবং তার সাথে সাথে এগ্রিমেন্ট টু লিভ টুগেদার, সবাই একসাথে থাকার যে একটা টেন্ডেন্সি সেটা ক্রিয়েট হবে, তখনই কিন্তু এই যে আমাদের ফেডারেলিজমটা সেটা সাকসেসফুল হবে।
ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমাদের ফেডারেলিজমের কি ফিচার্স। এখান থেকে তোমাদের যদি কোশ্চেন করে হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য ফেডারেলিজম, তখন এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু মেনশন করলেই কিন্তু একটা কমপ্লিট অ্যান্সার তোমার হয়ে যাবে, যেটা তোমাদের বইয়েও রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু বইয়ে রয়েছে, আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেঙে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে আমরা লাস্ট যে স্লাইড আছে সেখানে আমরা কিন্তু এর যে টাইপস অফ ফেডারেলিজম সেটা আমরা দেখব, যে কি কি ধরনের ফেডারেলিজম হয়। এবার আমরা আলোচনা করব টাইপস অফ ফেডারেশন, তাই তো, অর্থাৎ দুই ধরনের কিন্তু ফেডারেশন হয়। অর্থাৎ ফেডারেলিজম সম্পর্কে তো আমরা পড়লাম যে সেখানে কি, যেখানে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে, তাই না, ভার্টিক্যালি পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে। এবার এই যে পাওয়ার ডিস্ট্রিবিউশন, এই যে প্রসেস, অর্থাৎ ফেডারেলিজমের প্রসেসটা, অর্থাৎ ফেডারেশনের, এটা টু টাইপ হয়, সেটা আমরা এই স্লাইডে আলোচনা করব। প্রথমটা কি হচ্ছে কামিং টুগেদার ফেডারেশন, আর সেকেন্ড হচ্ছে হোল্ডিং টুগেদার ফেডারেশন। এবার কামিং টুগেদার ফেডারেশন মানে কি, এখানে কি বলেছে দেখো, মেনি ইন্ডিপেন্ডেন্ট স্টেটস কামিং টুগেদার টু ফর্ম এ বিগার ইউনিট। তার মানে কি, যে সাপোজ ধরো এই একটা স্টেট, তাই তো, এই একটা স্টেট, এই একটা স্টেট, এই একটা স্টেট, এই একটা স্টেট, প্রত্যেকে কিন্তু ইকুয়াল কি আছে, পাওয়ার আছে, এবং তারা কি হলো, তারা একে অপরে এসে কি করলো, একটা ইউনিফাইড, একটা হোল, একটা কি করলো, একটা বিগার ইউনিট ক্রিয়েট করলো, তাই না। যেমন প্রত্যেকটা স্টেটের কিন্তু ইকুয়াল পাওয়ার, এর ওটা পাওয়ার, এর ওটাই পাওয়ার, এর ওটাই পাওয়ার, এর ওটাই পাওয়ার, এর ওটাই পাওয়ার, এবং এরা সবাই মিলে কি হলো, জয়েন্ট হয়ে একটা কি করলো, বিগার ইউনিট ক্রিয়েট করলো। যেমন ইউএসএ, ইউনাইটেড, সেই জন্য কি বলা হয়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ক্লিয়ার। এবার এখানে কি হয়, এখানে কি বলছে, অল স্টেট হ্যাভ ইকুয়াল পাওয়ার। ঠিক আছে, বললাম যে প্রত্যেকটা স্টেটে কি আছে, ইকুয়াল পাওয়ার আছে। এবং সেকেন্ড কি আছে, তারপরে পাওয়ার ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড বিটুইন সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট। এখানে কিন্তু পাওয়ারটা সেন্ট্রাল এবং যে স্টেট, এবং স্টেট গুলো ইকুয়াল পাওয়ার নিয়ে তারা কি হলো, একটি বিগার ইউনিট তৈরি করলো, সেন্ট্রাল ইউনিট তৈরি করলো, এবং সুতরাং স্টেট এবং সেন্ট্রাল ইউনিটের মধ্যে কিন্তু পাওয়ার কিন্তু ইকুয়াল পাওয়ার আছে। ক্লিয়ার। যেমন হচ্ছে ইউএসএ, তার যেটা প্রথমেই আমরা বললাম, তাছাড়াও সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া হচ্ছে এর উদাহরণ। বোঝা গেল কামিং টুগেদার ফেডারেশন, যেখানে প্রত্যেকটা স্টেটের মধ্যে, মনে রাখতে হবে কামিং টুগেদার ফেডারেশন মানে প্রত্যেকটা স্টেটের মধ্যে কি হচ্ছে, ইকুয়াল পাওয়ার আছে, এবং সেখানে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে ইকুয়াল, সেন্ট্রাল এবং স্টেটের মধ্যেও কিন্তু ইকুয়াল পাওয়ার রয়েছে। এবং হোল্ডিং টুগেদার স্টেট, হোল্ডিং টুগেদার স্টেট মানে কি, অর্থাৎ দেখা গেল কোন একটা বড় একটা কান্ট্রি, ঠিক আছে, বা কোন একটা কান্ট্রি, এবং সেই কান্ট্রি কি হলো, তার বিভিন্ন যে স্টেট রয়েছে, সেই স্টেটের পাওয়ার গুলো কিন্তু, অর্থাৎ পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিল, ডিসেন্ট্রালাইজ করে দিল, তাই না, তার পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিল বিভিন্ন স্টেটের মধ্যে। বোঝা গেল। যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, কি করেছে, তার পাওয়ারটাকে বিভিন্ন ইকুয়ালি স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এবার কি বলছে দেখো, এ লার্জ কান্ট্রি ডিসাইড টু কি হচ্ছে, ডিভাইড ইটস পাওয়ার, এই পাওয়ারটাকে ডিভাইড করে দিয়েছে বিটুইন কি হচ্ছে, কনস্টিটিউয়েন্ট স্টেটস এন্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট যে অর্থাৎ গভর্নমেন্টের যে পাওয়ার, অর্থাৎ গভর্নমেন্টের যে পাওয়ার, এই গভর্নমেন্টের পাওয়ারটাকে কি কি ভাগ করে দিল, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপরে করে দিল স্টেট গভর্নমেন্ট, এইভাবে বিভিন্ন রকম পাওয়ারটাই কিন্তু ভাগ করে দিল। এবার কি হচ্ছে দেখো, ইকুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন বিটুইন ডিফারেন্ট স্টেট, ঠিক আছে। এবার হচ্ছে আনইকুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন। এবার এখানে পাওয়ারটাতে ডিস্ট্রিবিউট হয়ে গেল স্টেট গভর্নমেন্ট, এবং কিন্তু প্রত্যেকটা স্টেটের মধ্যে কিন্তু পাওয়ারটাই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয়, ঠিক আছে। আমরা যখন 370 যে আর্টিকেল, যেটা যখন মানে রিমুভ করার আগে পর্যন্ত কি হয়েছিল, যে কাশ্মীর কিন্তু অন্যান্য স্টেটের থেকে কি হতো, বেশি সুবিধা পেয়ে আসছিল। ঠিক সেরকম তার তোমার ধরো যে নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলো আছে, যেমন নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এগুলো তাদের মানে তার জিওগ্রাফিক্যাল এরিয়া এবং তার এথনিক গ্রুপের জন্য কি হয়, এগুলো কি একটু বেশি প্রিভিলেজ তারা পেয়ে আসে। সেই জন্য প্রত্যেকটা স্টেটের কিন্তু পাওয়ার সমান নাই, ঠিক আছে, তারা
প্রত্যেকটা স্টেটের মধ্যে কিন্তু পাওয়ারের যে মানে ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল নয়, আনইকুয়াল। ঠিক আছে, সেকেন্ড বলছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার সেন্টার এন্ড দ্য স্টেট। এখানে কি ছিল, এটা সেন্টার এবং স্টেটের মধ্যে ইকুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন ছিল, এখানে কিন্তু সেন্টার এবং স্টেটের মধ্যে কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল নয়। এখানে সেন্টারের যে গভর্নমেন্ট সেখানে পাওয়ারটা এখানে এর একটু কিন্তু বেশি, তাই না? যেমন আমরা ইন্ডিয়া এবং আদার যে এক্সাম্পল সেটা হচ্ছে বেলজিয়াম এবং স্পেন এবং বেলজিয়াম। বোঝা গেল দুটো, অর্থাৎ যে টাইপস অফ ফেডারেশনের মধ্যে আমরা দুটো ফেডারেশন দেখলাম, তাহলে এটা হচ্ছে কামিং টুগেদার ফেডারেশন এবং আমাদের একটা হচ্ছে হোল্ডিং টুগেদার ফেডারেশন। অর্থাৎ আমাদের ইন্ডিয়া কার মধ্যে পড়ছে, হোল্ডিং টুগেদার ফেডারেশন। হোল্ডিং টুগেদার ফেডারেশনে কি হচ্ছে, যেখানে একটা বড় স্টেটের একটা কান্ট্রির একটা পাওয়ারটা বিভিন্ন অর্থাৎ টিয়ার অর্থাৎ লেভেলের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, যেখানে স্টেটের পাওয়ার কিন্তু প্রত্যেকটা স্টেটের পাওয়ার সমান নয়, ঠিক আছে, আনইকুয়াল, এবং তার সাথে সাথে স্টেট এবং সেন্টারের পাওয়ারটাও কিন্তু আনইকুয়াল। ইন দ্য কন্ট্রারি কামিং টুগেদার ফেডারেশনের মধ্যে কি হচ্ছে, সেখানে প্রত্যেকটা ইকুয়ালি যে স্টেট গুলো রয়েছে তার পাওয়ারটা হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, এবং তারা একসাথে এসে একটা লার্জার ইউনিট ক্রিয়েট করলো, সুতরাং স্টেটের মধ্যে পাওয়ারটা ইকুয়াল এবং সেন্টার এবং স্টেটের মধ্যে পাওয়ারটা কিন্তু তাদের ইকুয়াল। যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার সাথে সাথে সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ক্লিয়ার? তাহলে সুতরাং এই স্লাইডের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারলাম, তাহলে এখান থেকেও মানে মানে তোমাদের মানে এটা পরিষ্কার যে এই দুটো যে মানে কি বলবো টাইপস অফ ফেডারেশনের মধ্যে অর্থাৎ কামিং টুগেদার এবং হোল্ডিং টুগেদার ফেডারেশনের মধ্যে এদের ডিফারেন্সটা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, এখানে কিন্তু এই ভিডিওটা আজকে আমরা শেষ করব, এবং যে তোমাদের যে নেক্সট যে ভিডিওটা আছে সেটা হবে তোমাদের এই যে আমরা তাহলে ইন্ডিয়া আমাদের কার মধ্যে পড়ছে, ইন্ডিয়া আমাদের এই টাইপের মধ্যে পড়ছে ইন্ডিয়া। তাহলে আমরা এবার ইন্ডিয়া সম্পর্কে নেক্সট যে ভিডিও করব সেখানে আমরা আলোচনা করব, যেখানে আমাদের টপিক হবে হোয়াট মেক্স ইন্ডিয়া এ ফেডারেল কান্ট্রি। ইন্ডিয়া কি একটা ফেডারেল কান্ট্রি, সেই নিয়ে কিন্তু আমাদের নেক্সট ভিডিও হবে। অবভিয়াসলি ইন্ডিয়া একটা ফেডারেল কান্ট্রি, কারণ আমরা কি দেখলাম, ফেডারেল কোন কান্ট্রি ফেডারেল কান্ট্রি হতে গেলে তার যে মেন ক্রাইটেরিয়া কি, তার পাওয়ারটাকে সেন্ট্রালাইজ অর্থাৎ শেয়ার করতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে। ইন্ডিয়াতে আমাদের অটোমেটিক্যালি আমরা বহুবার আমরা পড়ে আসলাম যে পাওয়ারটা কি ডিসেন্ট্রালাইজ হয়ে আছে, তাই তো? প্রথমে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপর ম্যাক্সিমাম যে ফেডারেশনের যেটা রুলস, দুটো টায়ার থাকতে হবে, দুটো লেয়ার থাকতে হবে, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, সেকেন্ড হচ্ছে স্টেট গভর্নমেন্ট। কিন্তু ইন্ডিয়া তার যেহেতু বিগ কান্ট্রি, তার কালচারাল ডাইভার্সিটিকে মানে প্রোটেক্ট করার জন্য আমরা কি করেছি, আরো একটা মানে ফর্ম সেটা ক্রিয়েট করেছে, যেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, যেটা পঞ্চায়েত লেভেল এবং সিটি এরিয়াতে তোমার অর্থাৎ মিউনিসিপ্যালিটি লেভেল। সেটা নিয়ে কিন্তু আমরা নেক্সট পরবর্তী ভিডিও আমরা সেই টপিক নিয়ে কিন্তু করব। সুতরাং স্টিল দেয়ার, স্টে কানেক্টেড and subscribe my channel Radical Learning. Thank you for watching.